হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে ম্যাথ পিওকেও আমরা প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের 7 মে 2026 শিফট 3 হবে। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, সরল রয়েছে প্রত্যেকটা শিফটেই। প্রথমে 2-3টা করে সরল থাকছে, যারা প্রথম থেকে দেখছে তারা অবশ্যই বুঝতে পারবে। চলো আমরা সরলগুলো করি। তো আমরা প্রথমে 81টা লিখে দিলাম, যোগ, এটাকে গুণ করে নাও, 24 × 24 বিয়োগ 38 যোগ 17, এটা যদি আমরা ভাগ করি তাহলে হবে কত, 22 বিয়োগ 16। ঠিক আছে, এবার এককের অঙ্কে দুটোতে শূন্য রয়েছে, এককের অঙ্ক দিয়ে করে হবে না। ঠিক আছে, আমরা যোগ বিয়োগ করতে হবে আমাদেরকে। চলো করি। 4 একে 5, 8 2 10, এটা যোগ করলে হচ্ছে 105। 105 থেকে যদি 38 বিয়োগ করি তো 15 থেকে 8 বাদ 7, আর 9 থেকে 3 বাদ 6, 67। 67 আর 17 যদি আমরা যোগ করি তাহলে 7 7 14, আর 6 কে 7 8, তাই তো 84। 84 আর আচ্ছা, এটা আগে বিয়োগ করে তারপরে করে দেবো। ওখানে 12 থেকে 6 বাদ 6, 6 হবে এটা না, আর যোগ। ঠিক আছে, তো 84 আর 6 যোগ করলে হবে 90। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, দুটি সংখ্যার গসাগু 24 এবং লসাগু 360 এবং সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 48 হলে সংখ্যাগুলি নির্ণয় করো। আচ্ছা, পার্থক্য 48 বলেছে। 96 আর 144-এর পার্থক্য কত হচ্ছে? এটা 48ই হবে, এটাও 48, সবটাই 48 হচ্ছে, বাদ দাও, এটার কাজ নেই এখানে। দেখো, দুটি সংখ্যার গসাগু বলেছে 24। গসাগু মানে ওই সংখ্যা দুটি অবশ্যই ওই গসাগু দিয়ে অর্থাৎ 24 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, গসাগু যেটা থাকবে ও সংখ্যাগুলি ওই গসাগু দিয়ে ভাগ যাবে। তো 24 দিয়ে কোনটা কোনটা ভাগ যাচ্ছে দেখো, 96 24 দিয়ে ভাগ যাবে, 96, 4 4 16, 4 2 8 9, হ্যাঁ যাচ্ছে এটা। 144 24 দিয়ে যাবে। 108, না এটা যাবে না, 24 দিয়ে এটা যাবে না, বাদ দাও। 132, এটা 24 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, 120, হ্যাঁ 5 24 120 হয়, আর 3 24 72, এই দুটো যাচ্ছে। তাহলে দুটো অপশান আছে। এবার লসাগুতে চলে আসি। লসাগু মানে হচ্ছে যে এই দুটো সংখ্যা দিয়ে লসাগুটাকে ভাগ যেতে হবে। ঠিক আছে, তার মানে 96 দিয়ে যদি আমরা 360কে ভাগ দিই তাহলে এটা 96 থেকে 360, তাই তো? এটা ভাগ তো যাওয়ার কথা না, চল দেখে নিই। 2 দিয়ে কাটলে 180, 2 দিয়ে 48, হ্যাঁ এটা যাবে না, তার মানে এটা হবে না। তাহলে 120 দিয়েছি, হ্যাঁ 120তে 360, আর 72 আছে, এটা 72 দিয়ে অবশ্যই যাবে। কত দিয়ে হবে 72? 360 না, 5 2 10, 5 7 35 36, হ্যাঁ 5 দিয়ে যাবে, তার মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এটা একদম ইজি সরল রয়েছে, ইজি সরল আমরা করে নিই। দেখো, প্রথমে ব্র্যাকেটের যে ভিতরেগুলো আছে ওগুলো করি। 11.85 থেকে 5.45 বাদ দাও, তাহলে 0, 8 থেকে 4 বাদ 4, 11 থেকে 5 বাদ 6, এ দুটোর কাজ হয়ে গেল। এবার এখান থেকে 4.60 বাদ দাও, 0, 14 থেকে 6 বাদ 8, 5 থেকে 4 বাদ 1, 1.80 হলো। তার মানে এটির মান হয়ে গেল 1.80। এবার 12.1 থেকে 1.80 বাদ দিতে হবে, তাই তো? তো 1.80, উপরে কিছু নেই মানে শূন্য নিতে পারি আমরা দশমিকের উপরে। ঠিক আছে, তো 0, 11 থেকে 8 বাদ 3, আর 11 থেকে 8 বাদ 3, আর এখানে 1 থেকে 1 বাদ 0, 1, 10.30। তো 10.3 অর্থাৎ অপশান এ হচ্ছে অ্যান্সার। এই শূন্যটার কোনো দাম নেই। ঠিক আছে, দশমিকের ডান দিকের শূন্য বসালে হবে, না বসালে হবে। আর এমনিতে সংখ্যার আবার বাম দিকের শূন্য যেমন দাম নেই, দশমিকের ডান দিকের শূন্যর কোনো দাম নেই। ওকে, আচ্ছা এই অঙ্কটা দেখে হয়তো যারা প্রথম করছে একটু ভয় পেয়ে যাবে যে এত বড় অঙ্ক কীভাবে করি, ছেড়ে দেবে, কিন্তু না, দেখো একদম ইজি অঙ্ক রয়েছে। কীভাবে করবে দেখো, এখানে একটা কিউব রয়েছে। এবার এখানে দেখো 5.1 স্কোয়ার, এটা আর একটা গুণ হয়ে আছে, তার মানে 3টা। এখানে 2টো আছে 5.1, আর এখানে একটা, তার মানে কিউব, এটাও করা যাবে। ঠিক আছে, 5.1-এর এটা কিউব, এই দুটো মিলিয়ে কিউব হয়ে গেল এটা।
-3 আর এটা 0.1 আছে, ঠিক আছে, ইন্টু 5 স্কোয়ার যোগ, আচ্ছা এটা লিখছি না আমি পুরোটা, ঠিক আছে, আমি তোমাদের আগে বুঝিয়ে দিই, লিখতে গেলে আবার অনেকটা টাইম হয়ে যাবে, স্ক্রিনটা আমার পূর্ণ হয়ে যাবে, অঙ্ক করার সমস্যা হবে। দেখো এটা প্রথমে একটা কিউব পেলাম আর এটা এখানে একটা কিউব আছে, তার মানে 5.1কে যদি আমরা এ ধরি আর 0.1কে যদি বি ধরি তো কি আসবে, এ কিউব -3, এটাকে বি ধরেছি 0.1, তাহলে বি ইন্টু এটা এ ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটাই তো আসছে পুরোটা দেখে, তাই তো, এটা আসছে পুরোটা থেকে। তাহলে আমরা কি করব, এটা সূত্রটা দেখব, এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তার মানে এ মাইনাস বি 5.1 মাইনাস 0.1 এর হোল কিউব, এটা বিয়োগ করলে কত হবে, 5, 5-এর কিউব, 5-এর কিউব মানে হচ্ছে 125, অপশন বি। ওকে, তারপরে আবার এটা এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মানে 6√6 স্কোয়ার, তাই তো, প্লাস 2√6√2 মানে এ 2ab যেটা, তারপরে √2 স্কোয়ার প্লাস আবার এটা √6 স্কোয়ার মাইনাস 2√6 ঠিক আছে, তারপরে প্লাস আবার √2 এর স্কোয়ার, ঠিক আছে, এখানে দেখো এটা -2√6 √2, এখানে প্লাস 2√6 আর √2, তাহলে কেটে গেল এটা। এবার এটা দেখো √6 এর স্কোয়ার করলে 6 হবে, √2 এর স্কোয়ার করলে 2 হবে, আবার এটা √6 এর স্কোয়ার 6 আর এটা √2 এর স্কোয়ার 2, এটা যোগ করে নাও, 6 2 8, 6 2 8 মানে 16, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 54, তিনটি সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে বড়, সবচেয়ে বড়টা খুঁজতে বলেছে আমাদের, তাই তো। আমি যদি 14কে বড় নিই, অপশন টেস্ট করে নাও, এখানে আর অঙ্ক করতে যাচ্ছি না, 14কে যদি বড় নিই তাহলে এটা কোনো মতে 54 অবধি যাবে না, কারণ 3টা 14 যদি যোগ করি তাহলে তো 42 হবে, তো 54 14 থেকে ছোটো হবে, 14টাকে যদি বড় নিই তো ছোটো সংখ্যাগুলো যোগ করলে তো 54 হবে না, অপশন বি এমনি, অপশন এ এমনিতেই হবে না, ঠিক আছে। চলো 20কে যদি আমরা বড় ধরি তো ক্রমিক জোড় বলেছে, 20 যদি বড় হয় তার আগের জোড় সংখ্যা হবে 18, তার আগের জোড় সংখ্যা হবে 16, যোগ করো 8 6 14, 2 1 3 4 5, 54 হয়ে যাচ্ছে, তার মানে বড় সংখ্যাটা 20 হবে, অপশন বি। ওকে, আর কিছু করার দরকার নেই। তারপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো, এটাই সূত্র এখানে রয়েছে, দেখো 7 আর 9 যোগ করলে 16, তার মানে এ প্লাস বি, এটা তার মানে এটা পুরো সূত্রটা কিসের আসছে, এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা, ঠিক আছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র মানে কি 7 9 16, 16 কিউব, 16 কিউব মানে হচ্ছে 40 96, কিউব মুখস্থ থাকলে তাড়াতাড়ি হবে, আর না হলে এখানে এককের অঙ্ক দিয়ে করতে পারো, 16 পেয়ে গেছি, তো 16 16 16 মানে আগে 16 স্কোয়ার হবে 256, আর ওটাকে 16 দিয়ে করলে 6 6 36, এককের অঙ্ক 6 আসবে, আর একটা দিয়ে এককের অঙ্ক 6 আছে, ঠিক আছে। যদি x সমান, আচ্ছা এটা অঙ্কটা প্রথমে দেখো এটা কীভাবে লেখা আছে, লেখা যদি বুঝতে না পারো, এখানে অবলিক দেওয়া রয়েছে মানে এটা ডিভাইড, ঠিক আছে, মানে এই অঙ্কটা এইভাবে লিখতে হবে, 2√6 2 মাইনাস √6, ঠিক আছে, আর y সমান হচ্ছে 2, এটা টাইপ করতে গিয়ে এরকম হয়েছে কারণ মোবাইলে টাইপে ভগ্নাংশটা নিয়ে আসা যাচ্ছে না ভালো করে, ঠিক আছে, এইভাবে অঙ্ক এটা, ঠিক আছে। তাহলে এটা যদি মান দেওয়া আছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, প্রথমে এদিকে আমি বাম দিকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা লিখি, এটা সূত্রতে আমি অনেকভাবে নিয়ে আসতে পারবো, তো এটা আমি এইভাবে নিয়ে আসি, যদি এক্স প্লাস ওয়াই মাইনাস 2xy, এটা একটা সূত্র আসবে, বা এক্স মাইনাস ওয়াই প্লাস 2x এইভাবে আসতে পারে, ঠিক আছে, তো এটা আমি এখানে রাখলাম, তার মানে আমাদের এক্স
আর ওয়াই হিসাবে এক্স প্লাস ওয়াই আর 2x ওয়াইয়ের মান বের করতে হবে, তাহলে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, তো এক্স ওয়াইয়ের মানটা দেখো প্রথমে। এক্স ওয়াইয়ের মান যদি আমরা বের করি তো এক্স সমান কত আছে 2√6 2 -√6 গুণিত এক্স ওয়াই যদি করি, এক্স ওয়াই মানে এক্স গুণিত ওয়াই, মানে এই দুটো এক্সের মান আর ওয়াইয়ের মান গুণ করতে হবে। ঠিক আছে, ওইটা প্লাস আছে উপরে, তাই তো, -√6 +√6। দেখো এগুলো সবটা কেটে যাবে। ঠিক আছে, কেটে গেলে এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1, তাহলে সমান 1 হবে। তো আমি এটা মুছছি কারণ আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মানটাও বের করতে হবে। তো এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1, এটা বসিয়ে রাখলাম এখানে। এটা এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1। ঠিক আছে, এবার এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমাদের বের করতে হবে। এক্স প্লাস ওয়াইয়ের মান যদি আমরা বের করি তো এখানে প্রথমে আমি এটিকে লিখে দেব 2 +√6 2 -√6। অঙ্কটা একটু টাইম নেবে, ঠিক আছে, কারণ একটু ক্যালকুলেটিভ অঙ্ক রয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষাতে স্কিপ করবে, কারণ 15 মিনিটে 20টা অঙ্ক করতে গেলে এই ধরনের অঙ্কগুলো স্কিপ করে তারপর অন্য অঙ্কগুলো করে বাকি টাইমে এটা করবে। ঠিক আছে, আমি এখানে যেহেতু একদিক থেকে করছি তাই করছি, নাহলে আমিও স্কিপ করতাম পরীক্ষায় থাকলে। চলো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা লসাগু হয়ে বসবে এখানে 2 -√6 আর 2 +√6। ঠিক আছে, এবার ক্যালকুলেশন যখন করব তার মানে এটা আর এটা কেটে যাবে। ঠিক আছে, কাটলে এটা গুণ হবে 2 +√6 2 +√6। এটা যদি গুণ হয় কেটে যাবে, এখানে কাটবে। ঠিক আছে, তো আমি কেটে যাওয়া না কেটে আমি এখানে এবার রাখছি, শুধু বোঝানোর জন্য এটা কাটলাম। ঠিক আছে, এবার এটা গুণ করব। তো গুণ করলে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, স্কোয়ার না করে আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। 2কে 2 দিয়ে গুণ করলে 4, তারপরে 2কে √6 দিয়ে গুণ করলে 2√6। ঠিক আছে, তারপরে আবার √6কে 2 দিয়ে গুণ করলে তো 2√6 হবে, মানে এটা আর এটা এবার গুণ করছি। ঠিক আছে, তারপরে আবার √6কে √6 দিয়ে যদি গুণ করি তো স্কোয়ার হয়ে যাবে, তো স্কোয়ার মানে 6, তো ডাইরেক্ট আমি এখানে 6 লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার এই যে এটা আর এটা কাটবে আর এটা গুণ হবে। ঠিক আছে, তো এটা কাটলাম, এবার এটা গুণ করে দাও। 2কে 2 দিয়ে গুণ করলে 4। ঠিক আছে, আর মাঝখানে এটা প্লাস করছি তোমরা, হ্যাঁ, প্লাস বসে যাবে 4, আর তারপরে বিয়োগ 2√6, আবার বিয়োগ 2√6, হ্যাঁ, তারপরে শেষে হবে কি এটা √6 আর এটা √6, তাই তো, গুণ করলে এটা কত হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর 6 নিচের দিকে লাগছে এটা। ঠিক আছে, এবার দেখো এখানে +2√6, এটা -2√6, এটা +2, এটা -2। ঠিক আছে, এটা কেটে গেল, তাহলে উপরে কত হলো, এটা 4, এটা 6, 4 6 10 আর 4 6 10 মানে 20 হবে, উপরে 20। ঠিক আছে, এবার নিচে দেখো, নিচেটা যদি সলভ করি তো একবার প্লাস দিয়ে আছে একবার মাইনাস দিয়ে আছে, তার মানে এটা a² - b² সূত্র। ঠিক আছে, এটা আমরা যদি ধরি নিচেরটাকে তো 2 -√6, তার মানে 2 এর স্কোয়ার মানে 4, বিয়োগ আর এটা √6 এর স্কোয়ার মানে 6। ঠিক আছে, তাহলে এখানে নিচে চলে আসতে, তাহলে ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে তাহলে 20 আর এটা -2, তার মানে এটা ক্যালকুলেশন করলে হবে -10। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে -10, -10, এটা স্কোয়ার থাকবে এখানে। ঠিক আছে, স্কোয়ার -10 এর স্কোয়ার সমান হচ্ছে 100, 10 এর স্কোয়ারও 100 হবে আর -10 এর স্কোয়ারও 100 হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো এভাবে -10 গুণিত -10, এটাই তো স্কোয়ার, গুণ দিয়ে লিখলে তো মাইনাস মাইনাসে প্লাস ওটা হয়ে যাবে। তো 10 এর স্কোয়ার এটা 100 হলো আর এটা -2 সমান 98 হবে অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, অনেকটা টাইম নিয়ে নিল একটা অঙ্ক। চলো পরে অঙ্কগুলো করি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি, আয়তক্ষেত্রের কর্ণ 13 সেমি। আচ্ছা দেখো, এটা 12 সেমি দেওয়া রয়েছে, কর্ণ 13 দেওয়া রয়েছে, প্রস্থ চাইছে। বারবার আমরা এই ধরনের অঙ্ক করছি, তো আমরা কী করবো, এটা অতিভুজ, 13টা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তো ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে 169, মানে 13 স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে 144। ঠিক আছে, তো ভূমি স্কোয়ার সমান 25, তো ভূমি সমান তাহলে হবে 5, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে।
তারপরে দেখো, এটা কোনো সূত্রতে যাব না, আমরা ডাইরেক্ট করব। 40 গুণিত 25-এর স্কোয়ার 625, 15-এর স্কোয়ার 225, বিয়োগ 450, ঠিক আছে। 40 গুণিত 625 আর 225 হচ্ছে 850, 850 থেকে যদি 450 বাদ দিই তাহলে 400। এটা গুণ করলে 4 4 16 আর 3টা 0। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে। এল এম এবং এম এন এর গড়ের পার্থক্য 17 হয়, তাহলে এল এবং এন এর পার্থক্য কত হবে? আচ্ছা দেখো, মোট কত? এল প্লাস এম। গড় মানে কি? দুটো সংখ্যার গড় মানে ওই দুটো সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে গড় বের হয়। দুটো সংখ্যা আছে তো 2 দিয়ে ভাগ, 3টা সংখ্যা থাকলে 3 দিয়ে ভাগ। তাহলে এখানে দুটো সংখ্যা আছে তো এল আর এম এর যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করি তো এটা গড় হয়ে গেল এর, এল এম এর গড়। আর এম এন এর গড় বের করো, তাহলে এম আর এন তাহলে 2 দিয়ে ভাগ করলে গড়। এবার এই দুটো গড়ের পার্থক্য মানে বিয়োগফল হচ্ছে 17, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো, এটা লসাগু 2 হবে, কাটলে গেলে এটা 2 দিয়ে কেটে যাবে, তো উপরে হবে এল প্লাস এম মাইনাস এম মাইনাস এন। এই প্লাসটা এখানে মাইনাস থাকার কারণে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। চলো 17 প্লাস এম মাইনাস এম কেটে গেল, তাহলে এল মাইনাস এন সমান 2টা এবার এসে গুণ হয়ে যাবে 34। তো কী চাইছে? এল এন এর পার্থক্য মানে এল মাইনাস এন এর এল মাইনাস এন মানে এল আর এন এর পার্থক্য, ঠিক আছে। তো পার্থক্য কত বেরিয়েছে? 34। অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে। একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে 30% শিক্ষার্থী পাস করেছে। আচ্ছা, 30% যদি পাস করে তার মানে 70% ফেল করেছে, ঠিক আছে। 70% ফেল করেছে, কিন্তু এখানে বলছে যে 42,000 ফেল করেছে, তার মানে 70 মানেই হচ্ছে 42। বলছে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কত, মানে পাস করার সংখ্যা কত, তার মানে 30 পাস করেছে, তো 30-এর মান কত এটা বের করতে হবে। তো 42,000 গুণিত, এটা উল্টে যাবে 30/70, 0 0 কেটে দাও, এটা যদি কাটি তো 6,000 মানে 3 6 18,000, ঠিক আছে। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে। একজন ব্যক্তি 30% লাভে একটি পণ্য বিক্রি করে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় 40% বৃদ্ধি পায়, নতুন লাভের শতাংশ কত? দেখো, প্রথমে বলছিল যে 30% লাভ করছিল, মানে 100 টাকায় কিনছিল, 100 টাকা ক্রয় মূল্য, তো বিক্রি করছিল কয় টাকায়? 130 টাকায়, ঠিক আছে। এবার বলছে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 40% করে বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তার মানে ক্রয় মূল্য 100 টাকা ছিল, এটা বেড়ে হয়ে যাবে 40%, মানে 140 হয়ে যাবে। আর 130 টাকা, এটা 40% বাড়বে, তো 40 কিন্তু বাড়িয়ে 170 করে দেবো না, এটা ভুল। 130-এর আমাদের 40% বের করতে হবে। 130-এর যদি আমরা 40% বের করি, তো 130 কিন্তু 40/100, তো এটা হবে 4 × 52, মানে 52 বেড়ে যাবে এখানে, ঠিক আছে। তো 52 বাড়লে এটা কত হয়ে যাবে? তাহলে 182 হয়ে যাবে। এবারে দেখো, তো এবার লাভের শতাংশ বলেছে কত। তো 140 টাকাতে এখন কিনছে, দাম টাম বেড়ে গিয়ে 140 টাকায় কিনছে, 182 টাকায় বিক্রি করছে, তার মানে লাভ করছে কত? 42 টাকা লাভ করছে। কিন্তু 42 টাকা লাভ 140 টাকার উপরে করছে, আমাদের শতাংশ চেয়েছে মানে 100 টাকার উপরে, তাহলে লাভ কত? তো আবার আমাদের কি করতে হবে? তাহলে 140 টাকাতে লাভ করে 42 টাকা, তো 100 টাকা মানে পার্সেন্টেজে কত হবে, ঠিক আছে। তাহলে এটা 0 কেটে দাও, 3 × 14 = 42, মানে 3 × 10 = 30, 30% লাভ করছে। ওকে। একজন ব্যক্তি প্রতিদিন তার ফলের 60% বিক্রি করেন এবং বাকি ফলের 30% রাতে নষ্ট হয়ে যায়। যদি প্রথম রাতে মোট 48টি ফল নষ্ট হয়, তাহলে প্রথম দিনে তিনি কত ফল বিক্রি করেছেন? অঙ্কগুলো এইভাবে বুঝবে ভালো করে। দেখো, 100টি ধরো ফল রয়েছে, 60টা বিক্রি করেছে, তাহলে 40টা আছে, বাকি তাহলে 40টা আছে। এবার এখানে দেখো যে একটা কথা বলেছে, এই কথাতেই সবার অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে। 60 আর 30 যোগ করে নেবে, কিন্তু যোগ করা যাবে না। বলছে বাকি ফলের 30%, মানে বাকি ফল 40 আছে, 40-এর 30% নষ্ট হচ্ছে, তার মানে 40-এর 30% আমাদের বের করতে হবে, ওটা হবে নষ্ট, ঠিক আছে। তার মানে 12টা নষ্ট হচ্ছে, ঠিক আছে। এবার এখানে বলছে যে প্রথম রাতে যদি 48টি ফল নষ্ট হয়, তো আমরা পাচ্ছি 12টা নষ্ট হচ্ছে, তার মানে 12-র মানই হচ্ছে 48, অঙ্কতে বলছে 48টি নষ্ট হচ্ছে। তাহলে প্রথম দিনে বিক্রি কত করেছেন? তো বিক্রি যে 60টা করেছিল, 60টা বিক্রি করেছে বলেছে প্রথমে, ঠিক আছে। তো 12-র মান যদি 48 হয়, তো 60-এর মান কত? তো 12কে 4 দিয়ে গুণ করলে হবে 48, 60কেও 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 240, ঠিক আছে। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে।
একজন ব্যক্তি বিক্রয় মূল্যের উপর 25% লাভ করেন, ক্রয় মূল্যের উপর তার লাভের শতাংশ কত? বিক্রয় মূল্যের উপর 25% মানে কি? যদি 100 টাকায় বিক্রি করে তো 25 টাকা লাভ করছে, ঠিক আছে? তার মানে ও অবশ্যই 75 টাকায় কিনেছে, বুঝলে তো? 75 টাকায় কিনেছে, 100 টাকায় বিক্রি করছে, 25 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে? এবার বলছে ক্রয় মূল্যের উপর তার লাভের শতাংশ কত? তো ক্রয় মূল্য তো 75 টাকা, তো 75 টাকায় ওর লাভের শতাংশ কত হচ্ছে, ঠিক আছে? তো লাভ কত করছে? 25 টাকা। তো 75-এ 25 টাকা, 75 টাকায় কিনে, মানে এটা তো ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। 100 টাকায় কিনে 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, তখন 25 টাকা লাভ হচ্ছে। বিক্রয় মূল্যের উপর শতাংশ লাভ মানে এটাই, ঠিক আছে? যে 100 টাকায় বিক্রি করছে, তার মানে 25 টাকা লাভ করছে, মানে 75 টাকায় কিনছে, ঠিক আছে? তো 75 টাকায় কিনে বিক্রি করছে 25 টাকায়, তো এটা শতাংশ চেয়েছে, তো 100 টাকায় কত? সরি, বিক্রি করছে না, এটা লাভ করছে। 75 টাকায় কিনে লাভ করছে 25 টাকা, তো 100 টাকায় কত? ঠিক আছে, শতাংশ। এটা 100 আর এটা 100-র মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা পার্সেন্টেজের 100 এখানে আমরা করছি, কারণ এখানে শতাংশ বলেছে, ঠিক আছে? তাহলে একের এটা হচ্ছে 3 দিয়ে কেটে দিলাম, আর 3 দিয়ে এটা যদি কাটি 100 3 দিয়ে, তো 33.33 আসবে, ঠিক আছে? অপশান ডি হবে অ্যান্সার। ওকে। একটি দলের 900 জন পুরুষ আছে, তাদের কাছে 60 দিনের খাবার আছে। 6 দিন পর 30 জন পুরুষ দল ছেড়ে চলে গেল, বাকি খাবার কতদিন চলবে? দেখো, 6 দিন সবাই খেয়ে নিল, বাদ দাও, খেয়েছে। এবার 6 দিনের সময় এসে দেখছে যে 900 জন লোকের আর 54 দিনের খাবার আছে। 6 দিন সবাই মিলে খেলো মজা করে। এবার 6 দিন খাওয়ার পরে তারপরে দেখছে যে আর 54 দিনের খাবার আছে। 900 জন লোক তখন আছে, কিন্তু এখন যায়নি, ঠিক আছে? 54 লোক আছে। এবার ওই দিন দেখছে, যেদিন দেখলো যে 54 দিনের খাবার আছে, তখন 300 জন বলছে আমরা চললাম, তার মানে 600 জন থাকবে। তো 900 জন যদি থাকতো তো আর 54 দিন চলতো, তো 600 জন এখন আছে, 300 জন চলে গেলো, তো কদিন চলবে? আশা করি বুঝতে পারছি কনসেপ্টটা, এটা বুঝলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এটা কীভাবে লিখবো তাহলে, 54 গুণিত, এবার দেখো 900 জন যখন থাকছে, তো 54 দিন খেতে পারছে, তো 600 জন খাবে, তো অবশ্যই বেশি দিন চলবে, ঠিক আছে? 900 জনও যদি 54 হয়, তো 600 দিন, লোক সংখ্যা কমে গেল, মানে খাবার তো আরও বেশি দিন খাওয়া যাবে, তার মানে বেশিটা উপরে। এখানে কিন্তু ঐকিক নিয়মের ওটা হবে না যে উল্টে দেবো, উল্টানো যাবে না, ঠিক আছে? একবার দেখে নিতে হবে। বিশেষ করে এই খাবার, তারপরে কাজ করার, এগুলোতে একটু সমস্যা হয়, তো একটু দেখে নেবে এইভাবে, ঠিক আছে? যে 900 জন যদি খায়, 54 দিন খাবে, 600 দিন খেলে, 600 জন খেলে বেশি দিন যাবে, তার মানে বেশিটা উপরে, মানে 900টা উপরে। চলো ক্যালকুলেশন করো, 2 শূন্য কেটে দাও, 6 দিয়ে কাটলে 9, 6 9 54 হয়, আর 9 9 গুণ করলে 81, অপশন এ 81 দিন চলবে। ওকে। একই কাজ সম্পন্ন করতে এ বি এর 2 গুণ সময় নেই। এ এবং বি একসাথে একটি কাজ সম্পন্ন করতে যত সময় নেই, সি একা তত সময় নেই। এ একা কাজটি 60 দিনে সম্পন্ন করতে পারে। আচ্ছা, এটা পেলাম, ঠিক আছে? দেখো, এ 60 দিনে করতে পারে, এবার এখানে বলছে এ বি এর 2 গুণ সময় নেই, তার মানে বি অবশ্যই 30 দিনে করবে। এ যদি 60 দিনে করে, তো বি 30 দিনে করবে, কারণ বি এর 2 গুণ সময় নিচ্ছে এ, তার মানে 30-এর 2 গুণ 60, ঠিক আছে? তো ওরা একসঙ্গে কত সময় নিচ্ছে এটা বের করতে হবে, কারণ এ আর বি একসাথে যেটি কাজ মানে করতে সময় নেই, সি একা তত সময় নেই। তো এ বি এর একসাথে কত সময় নেবে? তো লসাগু হচ্ছে 60, 1 আর এটা ভাগ করলে 2, তার মানে একসঙ্গে ওরা যদি কাজ করে, তাহলে 2 আর 1 3 হয়ে যায়, সমান 20 দিন সময় নেবে। তার মানে সি একাই 20 দিন সময় নেবে, ঠিক আছে? তার মানে আমি অঙ্কটাকে আরেকবার করতে হবে আমাকে, যদি একসঙ্গে এবার 3 জন কাজ করবে, তো এ 60 দিন সময় নিচ্ছে, বি 30 দিন সময় নিচ্ছে, আর সি এরটা কত পেলাম, ও 20 দিন সময় নিচ্ছে। এখানে একটা ভুল সব সময় হবে, যে এটা এই ভাষাটা বুঝতে গিয়ে সবাই 60 আর 30 যোগ করে 90 করে দেবে, এটা কিন্তু করবে না, ঠিক আছে? এটা না, ওখানে ভাষাটা ভালোভাবে বুঝো, এ বি একসাথে একটি কাজ সম্পন্ন করতে যত সময় নেই। অঙ্ক যদি এটা বলতো যে এ বি একসাথে কতদিন সময় নেই, তখন তো এইভাবে তো বের করতে হতো, তার মানে একসাথে ওরা 20 দিন সময় নেবে, তার মানে সি 20 দিন সময় নেবে, ঠিক আছে? তাহলে সি এর মান 20 পেলাম। এবার এদের লসাগু বের করো, এবার 3 জনকে এক জায়গায় কাজ করো, লসাগু 60 হবে, 60কে 60 দিয়ে ভাগ করলে 1, 60কে 30 দিয়ে ভাগ করলে 2, আর এটা 3, ঠিক আছে? তার মানে একসঙ্গে ওরা 3 2 5 আর 1 6, 6টা কাজ করে একদিনে, তো 60টা কাজ করবে
কয় দিনে? 6টা কাজ একদিনে, তো 60টা কাজ করবে 10 দিনে। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে। একটি গাড়ি 270 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলছে, গাড়িটির গতিবেগ মিটার পার সেকেন্ড এককে কত হবে? 270 চলছে কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে গেলে 5/18 দিয়ে গুণ, বাস। 18কে যদি আমরা এটা কাটি তো কত হবে? আচ্ছা 9 দিয়ে কাটলে এটা হবে 2, 9 দিয়ে কাটলে হবে এটা 30, 2 দিয়ে কাটলে এটা হবে 15, তো 5×75, অপশন বি। একটি ট্রেন একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে। এই ট্রেনটি একই গতিতে 12 সেকেন্ডে ওয়াই মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য এবং ট্রেন ও প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য। আচ্ছা দেখো, যখন ব্যক্তিকে অতিক্রম করছে তো ট্রেনের দৈর্ঘ্য যে 5 সেকেন্ডে যেটি যাবে ওটাই হবে, ঠিক আছে? 5ই লিখে দিলাম, ধরে নিলাম যে ও 5 সেকেন্ডে 5 কিলোমিটার যাচ্ছে, ধরে নাও, বা 5 মিটার যাচ্ছে, যা হোক একটা ধরে নাও, ঠিক আছে? তার মানে ও এবার ট্রেন আর প্ল্যাটফর্ম যখন যাবে তখন ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, ঠিক আছে? তার মানে 5 সেকেন্ডে যদি 5 মিটার যায় তো 12 সেকেন্ডে 12 মিটার যাবে। তার মানে এটা হয়ে গেল ট্রেনের দৈর্ঘ্য, এটা হয়ে গেল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এমনি শুধু ভাষা শুধু করে দিয়েছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা করার দরকার নেই। 5 আর 12 উত্তর, ঠিক আছে? একটি পণ্যের মুদ্রিত মূল্য X টাকা। এক ব্যক্তি মুদ্রিত মূল্যের ওপর 20% ছাড় সহ ওয়াই টাকায় এটি কেনেন, তিনি এটি জেড টাকায় বিক্রি করেন। জেড যদি ওয়াইয়ের চেয়ে 20% বেশি হয় তাহলে জেড এবং এক্সের অনুপাত কত? এখানে একটা জিনিস দেখো, আমি ধরে নিলাম মুদ্রিত মূল্য 100 টাকা রয়েছে, মানে এক্স সমান 100, তো জেড আর এক্সের অনুপাত চেয়েছে, তার মানে এখানে 100 বসবে। তার মানে এক্সের মানটা অবশ্যই 100 দিয়ে ভাগ যাবে। এখানে শুধু অপশন দেখো একটাই ভাগ যাচ্ছে, 25টি শুধু 100 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? এক্সের মান, জেডের মান যা আসবে আসবে, তো এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? এবারে আমরা যদি করে দেখি, করে দেখো যে এক্সের মানে 100, এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। আমরা যদি আবার অন্যভাবে করি এটাকে, মানে ক্যালকুলেশন করে, তো দেখো এক্স টাকায় কিনলো, মানে মুদ্রিত মূল্য আছে এক্স টাকা, তার মানে 100 টাকা মুদ্রিত মূল্য হলো, ধরলাম না এক্স সমান 100, ঠিক আছে? এবার 20% ছাড়ে ওয়াই টাকায় কেনে, তার মানে ওয়াইয়ের মান হচ্ছে 20% ছাড় দিয়ে, মানে 100 টাকাতে 20 টাকা ছাড়, মানে 80 টাকা। তারপরে আবার জেড টাকায় বিক্রি করছে, ঠিক আছে? তো জেডের মান হচ্ছে ওয়াইয়ের চেয়ে 20% বেশি, তো ওয়াইয়ের 20% মানে 80-র 20%, তো 80-র 20% কত? 16, তার মানে 80 টাকা থেকে 16 টাকা বেশি, মানে 96 টাকা। এবার জেড আর এক্সের মান বের করে নাও, মানে অনুপাত বের করে নাও, তো জেড সমান 96, এক্স সমান 100, তাহলে 4 দিয়ে কাটলে 4 24, 4 25, ঠিক আছে? অপশন এ। ওকে, থ্যাংক ইউ।